একটা গরিব ছেলে, যার কাছে খাবার টাকা অব্দি নেই। গরিব মাকে নিয়ে সে কোনো মতো তার সংসার এবং দিনকাল চালায়। সে যে কাজ পায় সেই কাজেই করে মোটামুটিভাবে তার সংসার টেনে টেনে চালিয়ে নিয়ে যায়। হঠাৎ করে তার জীবনে একদিন আসে একটা পরী অলৌকিক জগৎ থেকে, যে কিনা তার জীবনকে বদলে দিয়েছিল। আজকে আমরা জানবো পাকিস্তানের একটি ছেলের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা, যেটা কিনা তার জীবনকে বদলে দিয়েছিল। এবং সেদিন সে দেখা পেয়েছিল নূরের, যে কিনা একটা পরী ছিল এবং অলৌকিক জগৎ থেকে তার কাছে এসেছিল। নূরের জীবনের ঘটনা শুনতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা জানবো আলীর জীবনের ঘটনা, যে কিনা একজন হতদরিদ্র গরিব এবং এতিম ছেলে ছিল। আলীর বয়স 20-21 বছর ছিল। সে ও কাজ করে টাকা পয়সা রোজগার করত, যখন যা কাজ পেত সেটাই করত। সে যখন এতিম হয়ে যায়, তারপর থেকে তার জীবনে এবং তার মায়ের জীবনে নেমে এসেছিল এক দুর্বিষহ দুঃখ কষ্ট। তারপর থেকে তার জীবন এরকমভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে সে নূরের দেখা পায়, যে কিনা তার জীবনকে বদলে দিয়েছিল। সেই ঘটনাটি শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওর। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আমরা সরাসরি আলীর জীবনের ঘটনায় চলে যাই। রোজকার মতো আলী সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে এদিক ওদিকে ঘুরছিল। আলীর বাড়িতে তার বৃদ্ধ মা আছে, আর আলী প্রায় সারাদিনই এদিক ওদিক কাজের সন্ধানে বেড়ায়। আলীর আব্বা মারা গিয়েছে কয়েক বছর হলো। তারপর থেকে আলী এরকম করে তার সংসার চালাচ্ছে, খুব কষ্ট করে। সারাদিন এখানে ওখানে কাজ করে যা টুকটাক টাকা পয়সা এবং চাল কিনে নিয়ে আসে, তা দিয়েই তাদের কোনোদিন দিন আনে দিন খাওয়ার মধ্যে চলে যায়। আলী একটা মোটামুটিভাবে তাদের সংসার টেনে টেনে নিয়ে যাচ্ছিল। সেদিন সকালবেলা বেরিয়ে সে চায়ের দোকানে বসে একটা কাজের সন্ধানে চাওয়ালাকে বলল, একটা কাজ দেওয়া যাবে? অনেকদিন ধরেই আলী কাজ করছে, কিন্তু সে একটা ভালো কাজ পাচ্ছে না। এদিকে ওদিকে দিনমজুর করে যা টুকটাক রোজগার করে, তা দিয়েই মোটামুটি তার চলে যায় আর কি, টেনে টুনে। এই একবেলার খাবার হলে পরবর্তী বেলার খাবার জোটে না। সে ওইখানকার কাঠের মিলে একটা দিনমজুরের কাজ পেয়ে গেল। সারাদিন কষ্ট করে কাজ করে কিছু টাকা সে পেল। সন্ধ্যার দিকে সে দোকানে গিয়ে অল্প কিছু সামান নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। বাড়ি যাওয়ার পথে একটা শুনশান গলি পড়ে। তাদের বাড়িটি মফস্বল শহরের একদম শেষ গলিতে, নিজেদেরই বাড়ি, তবে বাড়িটা জীর্ণশীল এবং ভেঙে পড়ছে। তাদের এই ছোট্ট শহরটা সবসময় অনুন্নত এবং এরকমই দেখে এসেছে। ছোটবেলা থেকেই এখানে তার জন্ম এবং এখানে বেড়ে ওঠা। এই এলাকার সকলেই তাকে জানে, এবং আলী যেরকম হতদরিদ্র হয়ে বসবাস করে, তবুও এলাকার কেউ তাদেরকে হেল্প করে না। আলী সেই গলির মাথা ধরে বাড়ির দিকে আসছিল। গলিটা ছিল একদম অন্ধকার এবং শুনশান। এই গলির শেষ মাথায় তাদের বাড়ি এবং ভাঙাচোরা জীর্ণশীর্ণ বাড়িটা। আলী যখন সেই গলি দিয়ে আসছিল, আচমকা আলীর চোখ গলির শেষ মাথায় একটা আলোকিত জিনিসের দিকে পড়ে। কারণ এই গলিতে তো কখনো আলো থাকে না। রাত হলেই এই গলিতে একদম টিমটিম করে আলো জ্বলে, এবং এই গলির মধ্যে দিয়ে আলী তার নিজের বাড়িতে ফিরে যায়। গলিটা একদম শুনশান ছিল। রাত তখন 9টা কিংবা 10টা হবে। আলী তার চাউলের প্যাকেট এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র নিয়ে গলিতে যাচ্ছিল। সেই মুহূর্তে তার চোখ আটকে যায় গলির মাথায় বসে থাকা একটা মেয়ের দিকে। দূর থেকে মেয়েটার শরীর চকচক করছিল। সে যখন মেয়েটার কাছাকাছি গেল, আলী জীর্ণশীর্ণ মুখ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সেখানে হাঁটু করে বসে মুখ ডুবিয়ে কান্না করছে। আলী যখন বলল যে, আপনি এত রাত্রে এখানে বসে আছেন কিসের জন্য? মেয়েটা তার মুখ তুলল। মেয়েটার চেহারা একদম নুরানি চেহারার মতো, খুব সুন্দর, এবং দেখে মনে হচ্ছে খুবই ভালো পরিবারের একটা মেয়ে। তার পরনে একটা দামি জামা, এবং তার চোখ দিয়ে তখনও গল গল করে পানি পড়ছে। আলী মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি এখানে বসে কি করছেন এত রাত্রেবেলা? আপনার বাড়ি কোথায়? মেয়েটি আলীর দিকে তাকিয়ে কোনো প্রশ্ন করলো, কোনো উত্তর দিল না। মেয়েটির পরনে যে কাপড়, তার ভিতরে কিছু জায়গায় ধুলাবালি লেগে আছে। দেখে মনে হচ্ছে দামি কাপড়, কিন্তু এখানে বসার কারণে সেটাতে ধুলা লেগে গিয়েছে। এই গলি দিয়ে সাধারণত সন্ধ্যার পরে কেউ যাতায়াত করে না, কারণ খুবই খারাপ এবং শুনশান গলি। মেয়েটা সেখানে বসে আছে, সম্ভবত এই কারণে বসে আছে যে কেউ তাকে প্রশ্ন করবে না। কিন্তু আলী তাকে দেখে বলল কি যে, আপনার কি হয়েছে? মেয়েটি আলীর দিকে তাকিয়ে আছে। তারপর আলী তাকে আবার জিজ্ঞেস করলো, আপনি এখানে এরকম জড়সড় হয়ে বসে আছেন কিসের জন্য, আর কান্না করছেন কিসের জন্য? আপনার কি সমস্যা? মেয়েটি তখন উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল কি যে,
আমি কান্না করছি কারণ আমি আমার বাড়ির রাস্তা ভুলে গিয়েছি। আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারছি না, আর এই শহরে কাউকে আমি চিনিও না। এই কারণে সকলের থেকে বাঁচতে এই কোনায় এসে বসে আছি। মেয়েটির চেহারা খুবই সুন্দর, সে সঙ্গে তার গঠন, হাত পা সবকিছু দেখে মনে হচ্ছে খুব ভালো পরিবারের মেয়ে। মেয়েটির মুখে এবং কাপড় চোপড়ে দেখে মনে হচ্ছিল সে ধার্মিক এবং মুসলিম একটা মেয়ে। তার চেহারাটা খুবই স্পষ্ট, তবে কান্না করতে করতে তার চোখের অনেকাংশ ফুলিয়ে ফেলেছে, সেটাই দেখে বোঝা যাচ্ছিল। আলী তখন তাকে বলল, আপনার বাড়ি কোথায়? মেয়েটি তখন বলল, আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি। সত্যি আমি বাড়িটা চিনতে পারছি না, আমার বাড়ি কোথায় তাও আমি জানি না। আলী পড়ল ভীষণ বিপদে। আলীর হাতে তার বাজারের থলেটা রয়েছে। সে তখন মেয়েটির দিকে তাকিয়ে দেখল মেয়েটি একদম জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে আর সম্ভবত খাওয়া দাওয়া করেনি। আলী কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। আলী খুবই ইমানদার এবং নেক একটা ছেলে। সে আর যাই করুক, অন্তত পক্ষে কারো কোনো ক্ষতি কখনো করে না, মানুষের সাহায্য করার চেষ্টা করে। আলী তখন বলল, আপনাকে যে কিভাবে সাহায্য করি আসলে বুঝে উঠতে পারছি না। আলী তখন বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে পাশেই আমার বস্তি আছে, সেখানে যেতে পারেন। একটা জীর্ণশীর্ণ ভাঙা ঘর, আমি এবং আমার মা থাকি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি আমার সঙ্গে সেখানে যেতে পারেন। আমার মা সেখানে আছে, আর আমরা টুকটাক যা খাই সেটাই দরকার হলে আপনাকে খাওয়াবো। দেখে মনে হচ্ছে যে আপনি অনেকক্ষণ ধরে কিছু খাননি, মুখটা একদম শুকিয়ে আছে। মেয়েটি তখন কান্নাটা থামিয়ে আলীর দিকে তাকালো। মেয়েটির চোখগুলো একদম নীল, এতক্ষণ আলী সেটা খেয়াল করেনি। মেয়েটির দিকে তাকিয়ে আলী এবার সত্যি হতভম্ব হয়ে গেল, কারণ একটু আলো পড়তেই মেয়েটির চেহারা থেকে এক ধরনের কিরণ বের হতে শুরু করলো। একদম চকচক করছে মেয়েটির চেহারা। তার মুখে সেই কান্না অথবা সে বিষণ্ণতার ছাপ আর নেই, সেটা কেটে গিয়েছে। আলীকে তাহলে কি সে ভরসা করে ফেলেছে? আলী তখন আবার জিজ্ঞেস করলো, আপনি কি যাবেন? মেয়েটি কোনো প্রশ্নের উত্তর দিল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলী তখন বুঝতে পারলো মেয়েটি নিশ্চয়ই সংকট বোধ করছে। সেজন্য আলী তাকে বলল, আচ্ছা আপনি আমার পেছনে পেছনে আসুন, আপনার কিছু বলতে হবে না, আপনি নিশ্চয়ই সংকোচ বোধ করছেন, আমি বুঝতে পারছি। আলী সামনে হাঁটতেই মেয়েটি তার পাশ বরাবর আসতে শুরু করলো। মেয়েটি যখন তার পাশ দিয়ে আসছিল, হঠাৎ করে আচমকা গলির মুখের যে কুকুরগুলো আছে সেগুলো ডাকতে শুরু করলো। মেয়েটি তখন ভয় পেয়ে আলীর পেছনে গিয়ে আলীর হাতটা ধরে তার পেছনে লুকালো। সম্ভবত কুকুর দেখে ভয় পেয়েছে, কিন্তু কেন জানি না মেয়েটিকে দেখেই কুকুরগুলো আরো বেশি জোরে জোরে ঘেউ ঘেউ করছিল। আলী তখন তাদেরকে তাড়িয়ে দিল। তারপর এক মুহূর্তের মধ্যে আলীর সঙ্গে সে ওইখান থেকে পার হয়ে সামনের দিকে চলে গেল। কুকুরগুলো তখন দূর থেকে তাকে দেখে ঘেউ ঘেউ করছিল। আলী বুঝতে পারছে না কুকুরগুলো কেন ঘেউ ঘেউ করছে, কারণ এর আগে আলী তো এই রাস্তা ধরে কতবার গিয়েছে, আর এই কুকুরগুলো তার পরিচিত। তবে এই কুকুরগুলো কেন ঘেউ ঘেউ করছে তাকে দেখে? আলী কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মেয়েটিকে সে সেফ মতো সেখানে নিয়ে বাড়ি পর্যন্ত আসলো। আলীদের বাড়ি একদম ভাঙাচোরা, একদম জীর্ণ শীর্ণ, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তবে মোটামুটি থাকার বসবাসের যোগ্য, দেখে সেরকম মনে হয়, কিন্তু ভেতর থেকে মজবুত আছে। আলী ভেতরে গিয়ে দরজায় টোকা দিল। আলীর মা তখন ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, কি রে বাবা, এত দেরি করলি কেন? তারপর আলীর পেছনে মেয়েটাকে দেখে তার মা অবাক হয়ে গেল, বলল কি যে এই মেয়েটাকে, আর এখানে? আলী তখন বলল, মা, ও আমাদের এই গলির মাথায় বসে কান্না করতেছিল, দেখে মনে হচ্ছে খুব বড়লোক ঘরের মেয়ে, তুমি দেখছো না? আলীর মা বলল, হ্যাঁ, কিন্তু ওর কি হয়েছে? আলী তখন বলল, ও ওর বাড়ির রাস্তা ভুলে গিয়েছে আর ও বাড়িতে যেতে পারছে না। মেয়েটাকে দেখে তার বয়স খুব বেশি মনে হয় না, 18-19 বছরের একটা যুবতী মেয়ে মনে হয়। আলীর মা তখন বলল, তুমি উপরে উঠে আসো মা, আমার গরিব ঘরে যদি তোমার থাকতে কোনো সমস্যা না হয়, তোমার ঠিকানা না খুঁজে পাওয়া অবধি তুমি এখানে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। মেয়েটি তখন তার চোখের পানি মুছে আলীর মাঝ কাছে গিয়ে তাকে সালাম দিল। সে সালামের উত্তর গ্রহণ করলো। আলী তখন বলল, এখানে বসো, ভাঙাচোরা একটা খাট, সেটা মুছে দিয়ে মেয়েটাকে বসতে বলল। মেয়েটা সেখানে চুপচাপ বসলো। তারপর সে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতর থেকে চাল ডাল সমস্ত কিছু রেখে সে গোসল করার জন্য পাশের একটা পুকুরে চলে গেল, কারণ আলীদের বাড়িতে টিউবওয়েলও নেই যে সেই পানি বের করে সে গোসল করবে। অনেকক্ষণ বাদে গোসল টোসল করে যখন সে আসলো, তখন আলীর বোনের কাপড় মেয়েটাকে পরতে দেওয়া হলো, কারণ মেয়েটার শরীরের কাপড়গুলো একদম জীর্ণশীর্ণ এবং নষ্ট ছিল। আলীর বোনের বিয়ে হয়েছে আরো কয়েক বছর আগে, কিন্তু তার বোনের কিছু জামা কাপড় এখানে রয়ে গিয়েছে। মেয়েটার শরীরে ভালোভাবে লাগছে। মেয়েটাকে দেখে সত্যি আলীর ভীষণ মায়া হতে লাগলো। যে চাল ডাল নিয়ে এসেছিল তাতে করে আগামীকাল দুপুর পর্যন্ত তাদের চলবে। সকালবেলা উঠেই আলীকে বের হয়ে যেতে হবে কাজের সন্ধানে। আলী ঘরের ভিতরে যে খাটে ঘুমায় সেই খাটটা মেয়েটার জন্য ছেড়ে দেওয়া হলো, আর আলীর মা আলীর নিজের খাটে ঘুমালো। মেয়েটা কোনো কথা বলছিল না। আলীর মা তখন মেয়েটাকে বলল যে, তুমি চুপ করে থাকো, সমস্যা নেই, তোমার কোনো কিছু হবে না। আর তোমার নাম কি?
মেয়েটা তখন উত্তর দিল, আমার নাম নূর। তারপর বলল যে তোমার বাড়ি কোথায় তুমি বলো, আমার ছেলে তোমার বাড়ি খুঁজে তোমাকে দিয়ে আসবে। মেয়েটা তখন বলল, আমি জানি না, আমার বাড়ির রাস্তা আমি হারিয়ে ফেলেছি, আমি কোনোভাবেই এখান থেকে আমার বাড়ির রাস্তা মনে করতে পারছিলাম না। মেয়েটার চোখে এক ধরনের রহস্য লুকিয়ে আছে। তারপর আলী তাকে ঘুমোতে দিয়ে বারান্দার রুমের সেই খাটের পরে সে ঘুমালো। সাধারণত এই খাট ওরা খাবার জন্য ব্যবহার করে বা এখানে পড়ে আছে। আলী সেটাকে কোনো মতো ঘষে মেজে একটা পাটি বিছিয়ে সেটার উপর ঘুমিয়ে পড়ল। রাতটা ভীষণ বৃষ্টি হলো, বারান্দার ওই ছাদ দিয়ে নিচে পানি পড়ে। আলী অনেক কষ্ট করে সেখানে কাচুমাচু করে সেই পানি ভেজা পানির ভিতরে ঘুমালো। ভোর হতেই আলী উঠে চলে গেল কাজের সন্ধানে। আলী সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে। সে এদিক ওদিকে কাজ খোঁজার চেষ্টা করছে, কারণ সকল জায়গায় কাজ খুঁজতে হবে তাকে, না হলে এখন আর আগের মতো বাড়িতে 2 জন নেই, 3 জন রয়েছে। 3 জনের পেট চালানোর জন্য অন্ততপক্ষে যতটুকু চাল এবং ডাল দরকার ততটুকু চাল ডালের হিসাব তাকে গোছাতে হবে। আলী যখনই বাজারে গেল তখনই একটা মালের ট্রাক সেখানে এসে উপস্থিত হলো এবং ট্রাক থেকে মালগুলো নামানোর জন্য কর্মচারী খুঁজে পাওয়া যাচ্ছে না। আলী তখন বলল যে আমি এগুলো নামিয়ে দিচ্ছি, আমাকে কিছু টাকা দিয়েন। তখন সে মহাজন বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কাজ করবা তোমাকে এই পরিমাণ টাকা দিব। আলী শুনে খুশি হয়ে গেল, কারণ যে পরিমাণ টাকা এই মালগুলো নামিয়ে এসে পাবে তাতে করে তার 1 সপ্তাহ অনায়াসে চলে যাবে। আলী সেই ট্রাকগুলো থেকে সারাদিন এক এক করে বস্তা নিচে নামাতে শুরু করলো এবং সারাদিন পরিশ্রম করে সে সেই টাকাগুলো পেল। সন্ধ্যার দিকে যখন তার হাতে টাকাগুলো দিল, সত্যিই তার মুখে খুশির ঝলক ছিল, কারণ যে টাকাগুলো দিয়েছে তাতে করে তার 1 সপ্তাহের ঘরের রেশন কিনতে পারবে সে। সেগুলো সে বাজারে গিয়ে খুব আনন্দ আয়েশ করে কিনলো, কিনে তারপর বাড়িতে আসলো। আজকে একটু ভালো মন্দ কিনলো, চাল ডালের সঙ্গে একটু মাছ আর আরো কিছু যা কিনা বাড়িতে প্রয়োজন হয়, সবকিছু কিনে নিয়ে আলী খুশি মনে বাড়িতে আসলো। সে দেখলো নূর তখন বারান্দায় বসে আছে তার মায়ের সঙ্গে। সে নূরের হাতে গিয়ে বলল, এই জিনিসগুলো ভেতরে নিয়ে রাখো। নূর তখন আলীর দিকে তাকিয়ে আছে। নূরের চেহারা সত্যিই নূরের মতো পরিষ্কার এবং মনে হয় যে আসমানের চাঁদ আলীর ঘরে এসে উঠে পড়েছে। নূরকে তখন আলী জিজ্ঞেস করলো, তোমার বাড়ির কথা কিছু মনে করতে পেরেছ, মনে পড়েছে? নূর তখন বলল, না, আমি খুব শীঘ্রই আপনাদের এখান থেকে চলে যাব, আপনাদের বেশি বিরক্ত করবো না। আলীর মা তখন বলল, আরে বোকামি, কি বলছো তুমি? তুমি এখান থেকে যাওয়ার কথা বলছো কিসের জন্য? তোমার যতদিন মনে চাই তুমি ততদিন এখানে থাকো, তাতে করে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তোমাকে এখানকার রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই যে দেখো, তুমি আসার পর থেকেই আল্লাহ আমাদের রিজিক ঠিকই কিন্তু মিলিয়ে দিয়েছে। আলী তখন বলল, হ্যাঁ মা, আজকে ভালো একটা কাজ পেয়েছিলাম। নূর আসার সম্ভাবনা এই জন্য হয়তো আল্লাহ এই রিজিকটা আমাদেরকে দিয়েছে। নূর তখন একটু হাসি দিল। নূরের হাসিটাও খুব সুন্দর। কেন জানি না, নূর আসার পর থেকে আমার জীবনে ভালো ভালো সমস্ত কার্যকলাপ ঘটছিল। আলী সেটা চিন্তা করতে শুরু করলো, কারণ এর পরের দিন যখন সে আবার কাজের সন্ধানে বের হলো, সে আবার ভালো একটা কাজ পেয়ে গেল। এভাবে করেই নূরের দিন কাটছিল। প্রায় বেশ কয়েকদিন এভাবে কেটে গেল। আলী মনে মনে বেশ খুশি ছিল, কারণ সে এখন নিয়মিত কাজ পাচ্ছে। নূর আসার পর থেকে আলীর জীবনের সমস্ত কিছু যেন অন্যরকম ভাবে বদলে যেতে শুরু করলো। আলী নিয়মিত কাজের সন্ধান পেতে শুরু করলো এবং তার ঘরে এখন আগের মতো ঠিক ওরকম ভাবে সমস্ত কিছু চলতো না। আগে নূর কোনোভাবে খেটে কাজ পেত বা পেত না। তার মা সবসময় অসুস্থ থাকতো, কিন্তু নূর আসার পর থেকে তাদের পরিবারের সমস্ত কিছু যেন বদলে গিয়েছে। এরকম করে প্রায় সপ্তাহখানি কেটে গেল। একদিন ফজরের আজান হওয়ার পর আলী ঘুম থেকে উঠে সে নামাজ পড়ার জন্য অজু করতে সে কুয়ার ধারে গেল। কিন্তু আশ্চর্য হচ্ছে কি, প্রত্যেক দিনই সে ঘুম থেকে উঠে কুয়ার ধারে অজু করার জন্য যায়, কিন্তু আজকে দেখলো একটা পাত্রে পানিটা ঠিক তার পাশেই রাখা। শুধুমাত্র পানি নয়, সেখানে একটা নতুন চকচকে জায়নামাজ রাখা। আলী সেটা দেখে অবাক হয়ে গেল। কি ব্যাপার, তাদের বাড়িতে তো কোনো জায়নামাজই নেই, কিন্তু এখানে? আলী কোনো কিছু না ভেবে দ্রুত অজু করে নামাজটা পড়ে নিল। নামাজ পড়া শেষে সে জায়নামাজ সম্পর্কে চিন্তা করতে শুরু করলো, এরকম জায়নামাজ কোত্থেকে আসলো। আর অদ্ভুতভাবে সে সেটা দিকে তাকিয়ে রইল। পরে ভাবলো যে না, আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, আড়তে গেলে সম্ভবত কোনো কাজ সে পেতে পারে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে আড়তে চলে গেল। আড়তে গিয়ে আজকেও সে বেশ ভালো কাজের সন্ধান পেল এবং সে অনেক খুশি ছিল। কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকল না, কারণ দুপুরবেলা সে যখন বাড়িতে আসলো তখন তার বাড়ির পরিবেশ দেখে সে সত্যি কান্না করে ফেলল। প্রায় তার বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে এবং ঘরে থাকার মতো পরিবেশ নেই, খুবই খারাপ অবস্থা। আলী তখন কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, তার সম্পূর্ণ মাথায় হাত। সে তখন সেখানে বসে পড়েছে। নূরও তার মায়ের সঙ্গে বসে আছে। নূর তখন তার মাকে বলল যে আন্টি,
আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আসলে এরকমটা দেখতে পারছি না। আমি এখানে এসেছি বেশ কয়েকদিন হলো। আমি দেখেছি আপনাদের কষ্ট। আর আলী খুব ভালো একজন ছেলে। ওর জন্য যদি কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। এটা বলেই সে তার গলায় থাকা একটা সোনার চেন খুলে তারপর আলীর হাতে দিল। আলী তখন সেটা নিয়ে বলল, এটা তুমি কি করছো নূর? এটা সত্যি আমি নিতে পারবো না। এটা তোমার, আর তোমার জিনিস আমি কেন নিব? নূর তখন বলল, এই জিনিসটা নিয়ে তুমি তোমার ঘর ঠিক করো। তোমার এখানে আমি আছি। অন্তত পক্ষে এতটুকু সাহায্য তো আমি তোমাকে করতে পারি। তুমি সেদিন আমাকে সাহায্য না করলে সত্যি আমি যে কি করতাম সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। কারণ অনেক জায়গায় গিয়েও আমি কোনো সাহায্য পাইনি। কিন্তু তোমার মন এবং তোমার দিল একদম সাফ রয়েছে, এই জন্যই আমি এটা তোমাকে দিলাম। তুমি যাও, এটা বাজারে বিক্রি করে তারপর যা হয় সে টাকা এনে তুমি তোমার ঘর মেরামত করো। কারণ এই ঘরের ভিতরে তো আমাকেও থাকতে হবে কিছুদিন, তাই না? আমি যতদিন না পর্যন্ত আমার নিজ ঠিকানা ফিরে পাচ্ছি। আলী তখন নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চেহারাটা সত্যি এত মায়াবী এবং তার চোখের দিকে তাকিয়ে আলী যেন চোখ ফেরাতে পারছে না। কারণ তার চোখের মধ্যে এক ধরনের মায়া, আর নূরের চোখে এক ধরনের ছলছল আলো জ্বলছে। সেটা দেখে আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে। আলী সেই জিনিসটা নিয়ে চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পর আলী দেখলো জিনিসটা বেশ শখের এবং বেশ দামিও বটে মনে হবে। তাতে করে এটা যদি বিক্রি করে দেয় তাহলে সে এটা নূরকে আর ফেরত দিতে পারবে না। তার থেকে ভালো হয় যদি এটা তার মহাজন বা কারোর কাছে বন্ধক রাখা হয়। তাতে করে সে এই জিনিসটা আবার ফেরত দিয়ে কোনোদিন নূরকে দিতে পারবে। যদি সে কোনোদিন দিতে পারে, তার সামর্থ্য হয়, সে এটা নিয়ে মহাজনের কাছে গেল। নিয়ে যাওয়ার পর মহাজন তাকে ধরে বলল, এই জিনিসটা কোথেকে চুরি করেছিস? মহাজন তখন কথা বলে আলী বলল কি যে, আমি এটা চুরি করিনি, এটা আমার বোনের গহনা। আমার বোন আমাকে দিয়ে গিয়েছে। এটাকে আমি বন্ধক রাখবো, বিক্রি করবো না। পরবর্তীতে এটা আমি নিয়ে যাব। তখন মহাজন বলল, আচ্ছা ঠিক আছে, তবে এটা দেখে বেশ দামি মনে হচ্ছে। তোর বোনের জামাই কি করে? আলী তখন বলল, তিনি ব্যবসা করে শহরে, আর আমার বোন আমাকে এটা দিয়ে গিয়েছে। এখন আমার এটা বন্ধক রাখতে হবে। আপনি পারবেন কিনা সেটা বলুন। লোকটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আমি এই কয় টাকা দিতে পারবো। আলী তখন সেটা শুনে অবাক হয়ে গেল, কারণ জিনিসটা সত্যি অনেক দামি ছিল এবং তার ভিতরে বেশ কিছু সোনা ছিল। সে এটাকে বন্ধক রেখে এত টাকা পেয়ে যাবে সে আসলে চিন্তাও করতে পারেনি। আলী তখন বলল, আমার এত টাকার প্রয়োজন নেই। আপনি আমাকে ঘর মেরামত করার জন্য ঠিক যত টাকা প্রয়োজন ততটুকু টাকাই দিন। পরবর্তীতে আমি এটা দিয়ে শোধ করে দেব। 1 বছর সময় দিচ্ছি। তাই বলে মহাজন তাকে কিছু টাকা আলীর হাতে তুলে দিল। আলী টাকাগুলো পেয়ে বেশ খুশি ছিল। সে সেদিনকে বাড়িতে এসে একজন মিস্ত্রি ডেকে সেই ঘর ঠিক করতে শুরু করলো। মোটামুটি 2 দিন তাদের ঘর ঠিক করতে লাগলো। এই 2 দিন পাশেই একটা ছোট্ট ছাপড়া তুলে আলী এবং তার মা এবং নূর সেখানে থাকলো। ওইখানে খাটটা পেতেছে। আলী পাশেই ছোট্ট একটা খুপড়ির মতো জায়গায় ঘুমায়, আর নূর আর তার মা ভিতরে ঘুমায়। 2 দিন পরে তাদের ঘর ঠিক হয়ে গেল। আলী বেশ খুশি ছিল। আলী চিন্তা করলো, নূর আসার পর থেকেই তাদের জীবনের সমস্ত কিছু ভালো হচ্ছে। সে নূরকে বলল কি যে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জন্য এতখানি উপকারটা করলে। নূর এবং আলী রাত্রে সেই ঘরের সামনে বসেছিল, তাদের নতুন ঘরের সামনে। আলীর মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে নূরকে বলল যে, তুমি আসলে অনেক ভালো এবং খুব সুন্দর এবং গুণবতী। তুমি আমার এখানে আসার পর থেকে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াচ্ছ। তুমি তো আম্মাকে রান্নাঘরে যেতেই দাও না। তুমি তোমার মতো করে নিচে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াচ্ছ। এটা সত্যি আমাদের জন্য খুব আশীর্বাদ স্বরূপ। তোমাকে অনেক ধন্যবাদ নূর। তোমার বাড়ির ঠিকানা কি খুঁজে পেয়েছো? নূর তখন বলল, আমি আসলে খুঁজে পাইনি, আর পেলে আমি এখান থেকে চলে যাব। তুমি চিন্তা করো না আলী। আলীর মন অনেক সাফ এবং নেক দিলে ছিল। সে তখন আলীকে বলল যে, শোনো আলী, তুমি আসলে খুব ভালো একটা ছেলে। তুমি কারোর হেল্প নাও না, কিন্তু তুমি আমার হেল্প আমার কথা শুনে বাধ্য হয়ে নিয়েছো। আমি দেখেছি তুমি মানুষের সাহায্য করো। আমি অনেককে দেখেছি। সেদিন তোমাদের প্রতিবেশী একজন তোমার বাড়িতে এসেছিল, তুমি তাকে খালি হাতে ফেরাওনি। তাদেরকে খাওয়ার জন্য কিছু আনাজ দিয়েছো। এগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর তুমি সবসময় সকলকে সাহায্য করার চেষ্টা করো। তুমি আসলে খুব ভালো। নূর আলীর দিকে আসলেই খুব অদ্ভুতভাবে তাকাতো। প্রায় দিনই সে দেখতো যে নূর কি পরিমাণ পরিশ্রম করে এবং পরিশ্রম করে তাদের জন্য খাবার জোটায়। এর বেশ কয়েকদিন পরে হঠাৎ করে একদিন আলী রাত্রিবেলা ঘুম ভেঙে উঠে দেখল নূর তাদের বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। আলী চিন্তা করলো, এত রাত্রিবেলা নূর কোথায় যাচ্ছে, আর সেরকম একটা যুবতী মেয়ে রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আলীর তখন খানিকটা খটকা লাগলো। আলী তার পিছন পিছন যেতে শুরু করলো। নূর সেই গলির শেষ মাথা দিয়ে পাশের একটা ভিটা টাইপ জঙ্গলের ভিতর ঢুকে গেল। আলী তাকে দেখে অবাক হচ্ছে, কি ব্যাপার, এখানে মেয়েটা কি করছে? আলী তখন নূরের পেছন পেছন গিয়ে আচমকা দেখল
নূরের শরীর থেকে এক ধরনের আলো বের হচ্ছে। সে জঙ্গলের ভিতরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আচমকা আসমানের ওপর থেকে একটা আলো ভেসে আসলো। সেখানে আরেকটা মেয়ে নূরের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং নূরের গায়ে এক ধরনের ঝকমকে আলো জ্বলছে। আলী দেখে সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মেয়েটি নূরকে কিছু একটা বলল, তারপর বলে তার বিশাল আকৃতির দুটো সাদা ডানা ছিল, সেই ডানা মেলে সে আবার আসমানের দিকে উড়ে গেল। নূরের পিঠেও বিশাল আকৃতির দুটো ডানা দেখা গেল। সে ওই মেয়েটার সঙ্গে উড়ে কোথাও চলে গেল। আলী কিছু বুঝতে পারল না। আলীর যেন চোখকে নিজে বিশ্বাস করতে পারছিল না। এটা কি ছিল? নূর কি তাহলে কোনো মানুষ না? ও কি অন্য কোনো জগৎ থেকে? না না, এটা হতে পারে না। নূর তাদের সঙ্গে কি তাহলে মিথ্যা কথা বলেছে? তাদেরকে ধোঁকা দিয়েছে? নূরের বাড়ি আছে এবং সত্যি সত্যি সে তার বাড়িতে গিয়েছে। আলী এসব চিন্তা করে সেখানে বসে পড়ল। সে বেশ খানিক্ষণ সেখানে বসে রয়েছে। বেশ খানিক্ষণ মেয়েটা আবার সেই জঙ্গলের ওই জায়গা দিয়ে নেমে আসলো এবং নেমে এসে সেই মেয়েটাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসলো। আলী তখনও সেই গলির মুখে দাঁড়িয়েছিল। আচমকা নূর আলীকে দেখে সে চমকে গেল। চমকে গিয়ে বলল, কিছু আসলে আমি ওদিকে গিয়েছিলাম, ঘরে একা একা ভালো লাগছিল না, সেই জন্য। আলী তখন নূরকে বলল, তুমি আমাদের বিশ্বাসের সঙ্গে খেলা করেছো, তাই না? তুমি কে সত্যি করে বলো, আর তুমি ওইখানে ওই মেয়েটার সঙ্গে কি করছিলে? আর তোমার শরীরে আলো বের হচ্ছিল কিসের জন্য? আমার তো তোমার পিঠে এরকম ডানা কোত্থেকে আসলো? নূর এই কথা দেখে তখন ভয় পেয়ে সে গলা ঠোকর পিটতে শুরু করলো। সে তখন মাথা নিচু করে আলীকে বলল, আলী, আমাকে মাফ করে দিও। সত্যি কথা, আমি তোমাকে ঠকাতে চাইনি অথবা তোমার সঙ্গে মিথ্যা কথা বলতে চাইনি। এখানে আসার পর আমি তোমাকে চিনেছি, আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলছি, আমি আমার বাড়িতে যেতে পারবো না বিদায় আমি তোমার সাহায্য নিয়েছি। এটা সত্য কথা, এটা আমি তোমার কাছ থেকে লুকাইনি, কিন্তু আমি আমার আসল পরিচয় তোমার কাছ থেকে গোপন করেছি এবং আমার বাড়ি কোথায় সেটাও আমি জানি। কিন্তু আমি 1 মাসের আগে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো না এবং সেখানে আমাকে ফিরে যাওয়ার জন্য 1 মাস এখানে থাকতে হবে। এটা হয়তো আমার ভালো কর্মের শাস্তি আমি পাচ্ছি, তা না হলে এরকমটা আমার সঙ্গে হবে কিসের জন্য? নূর তখন আলীর দিকে তাকিয়ে চুপচাপ কান্না করছে। আলী তখন নূরকে বলল, আচ্ছা কি হয়েছে তুমি বলো, আমি তোমাকে বিশ্বাস করছি, আর তুমি বলো, আমি যেহেতু দেখেই ফেলেছি সেহেতু তুমি সত্যি কথা আমাকে বলে দাও। নূর তখন অপরাধ বোধে ভুগছিল। সে তখন সেখানে বসে পড়ল। সে তখন আলীর দিকে তাকালো, তাকিয়ে বলল কি যে, আসলে আলী, আমি কোনো মানুষ নই অথবা কোনো আশরাফুল মাখলুকাত নই, আমি একটা জিন এবং জিনের দুনিয়া থেকে আমি মানুষের দুনিয়ায় এসেছিলাম। আসলে আজকে থেকে প্রায় 15 দিন আগে আমি যখন মানুষের দুনিয়ায় আসি তখন আমি একটা বাচ্চা ছেলেকে হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম। এটাই ছিল হচ্ছে আমার অপরাধ। মূলত আমি যদি মানুষের দুনিয়ায় ফিরে আসি এবং এসে যদি কাউকে হেল্প করি তাহলে তারা আমাকে আমার কাবিলায় ঢুকতে দিবে না এবং এটা দেখে ফেলে। মূলত সেই বাচ্চাটার উপর একটা খারাপ জিনের প্রভাব ছিল। আমি সেটা দেখে সেই খারাপ জিনকে সেখান থেকে আমার জাদু শক্তি দ্বারা বিতাড়িত করি এবং এটা ও আমাদের কাবিলায় গিয়ে আমাদের সর্দারকে নালিশ করে যে আমি তার কাজের রাস্তায় এসেছি। কিন্তু মূলত ওই জিনটা ওই ছেলেটাকে বিরক্ত করত। আমি সেটা দেখে জিনটাকে সেখান থেকে বিতাড়িত করেছি এবং ছেলেটার প্রাণ বাঁচিয়েছি, না হলে ওই ছেলেটাকে হয়তো জিনটা মেরে ফেলতো। এটা কি কারণে হয়েছে আমি জানি না, তবে ওই জিন ছেলেটা বেশ বদ ছিল। পরবর্তীতে আমাকে তলব করা হয় আমাদের সেই সর্দারের দরবারে। তলব করার পর আমি সেখানে যাই এবং সেখানে যাওয়ার পর আমার সেই সর্দার বলেন কি যে, তুমি এটা কাজটা ঠিক করনি, তুমি জিন হয়ে জিনেদের বিরুদ্ধে গিয়েছো, মানুষের পক্ষ নিয়েছো, এই জন্য তোমাকে আমরা আমাদের সমাজ থেকে 1 মাসের জন্য বিতাড়িত করলাম। তুমি আর এখানে 1 মাস ফিরে আসতে পারবে না। 1 মাস পরে যখন তোমার প্রায়শ্চিত্ত তুমি গ্রহণ করতে পারবে এবং মানুষের ওখানে থেকে জানতে পারবে যে মানুষটা ঠিক কতটা খারাপ, তখন তুমি বুঝতে পারবে যে আসলে মানুষের সাহায্য করে তুমি ঠিক কাজ করনি। এটা করার পর তেনারা আমাকে ওইখান থেকে বের করে দেন এবং বের করে দেওয়ার পর আমি এদিক ওদিকে ঘোরাফেরা করতে থাকি। আসলে আমাদের সর্দার বলেছিলেন যে মানুষটা ভালো হয় না, মানুষটা খুব খারাপ হয়। আমি যখন সেখান থেকে মানুষের জগতে ফিরে আসি এবং মানুষের সঙ্গে মিশতে শুরু করি, নানান মানুষজন আমাকে দেখে আমার প্রতি কুপ্রস্তাব দেয়, কুনজর দেয়। আসার পর সর্বপ্রথম আমি শহরের একটা দোকানের ওইখানে বসেছিলাম, বসে খাবারের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার খুব ক্ষুধা লেগেছিল এবং এই অবস্থায় মানুষের এখানে কিভাবে থেকে সার্ভাইভ করতে হয় সে বিষয়ে আমার কোনো জানাশোনা ছিল না। আমি দেখতে সুন্দরী এবং রূপবতী একটা মেয়ে, তারপর আবার যুবতী, এরকম রূপ ধরে আমি এখানে বসেছিলাম। ঠিক সেই মুহূর্তে কিছু বখাটে ছেলে এসে আমাকে ভোগ করতে চেষ্টা করে, আমাকে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তো একজন জিন, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। কিন্তু এখানে আসার পর থেকে আমার জাদু শক্তিও কাজ করছিল না কেন যেন। সম্ভবত আমাদের ওই সর্দার আমার শরীরের সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছে।
তবে আমি সেখান থেকে কোনোভাবে বেঁচে বেরিয়ে আসি। তারপর আমি এদিকে ওদিকে অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, কেউ আমাকে আশ্রয় অথবা খাবার প্রদান করেনি। তারপর এক প্রকার 2 দিন ধরে না খেয়ে একদম ক্লান্ত হয়ে ওইখানে আমি বসে পড়ি এবং বসে কান্না করতে শুরু করি। ঠিক সেই মুহূর্তে আমি তোমার দেখা পাই এবং তুমি ফেরেশতার মতো আমার জীবনে আসো এবং আসার পর এই 15 দিন আমি তোমার সঙ্গে আছি। তারপর আমি তোমার সঙ্গে থেকে তোমার এখানে আশ্রয়ে আছি। আমি আজ পর্যন্ত এই কয়েকদিনে যে কয়েকজন মানুষের সঙ্গে মিশেছি, একটা মানুষও ভালো ছিল না। প্রত্যেকেই আমাকে ব্যবহার করতে চেষ্টা করেছে এবং আমাকে ভোগ করতে চেয়েছে। কিন্তু আলী, একমাত্র তুমি যে কিনা আমার দিকে এখন পর্যন্ত কোনো কুদৃষ্টি দাওনি এবং আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করেছো। তোমার বাড়িতে খাবার জন্য আনাজপাতি ছিল না, মাত্র অল্প কিছু আনাজ, যেটা কিনা তোমাদের দুজনেরই হয় না, সেই আনাজপাতি দিয়ে আমাকে পর্যন্ত তোমরা খাইয়েছো। এরকম ভালো মানুষ সত্যি আমি এই কয়েকদিনে দেখিনি। আমাদের সর্দার বলেছিলেন না যে মানুষরা আসলে খারাপ হয়। আমি ভাবতাম যে এই 1 মাস আমি মানুষের এখানে কাটাবো কিভাবে, নিশ্চয়ই আমাকে খুব কষ্ট করে কাটাতে হবে। এই 1 মাস আমি আমার পরীর বা জিনের কোনো জাদুশক্তি আমি ব্যবহার করতে পারবো না। আমি মানুষের মাঝখানেই থেকে বুঝবো যে মানুষ কত খারাপ হয়। কিন্তু 2 দিনে আমি বুঝে গিয়েছিলাম আসলেই মানুষজন খুবই খারাপ হয় এবং পুরুষরা মেয়েদের দিকে কিভাবে তাকায়, মেয়েদের শরীরকে কিভাবে তারা ভোগ করতে চায়। কিন্তু তুমি সবার থেকে ভিন্ন আলী। তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, সেই সঙ্গে মেহনত করে রোজগার করো। তুমি চাইলে অনেক খারাপ কাজ করতে পারতে, এমনকি আমাকেও ব্যবহার করতে পারতে, কিন্তু তুমি সেরকমটা কখনোই করনি। তোমাকে দেখে আমার এতটুকু বিশ্বাস হয়ে গিয়েছে যে আমি আমার সর্দারকে গিয়ে বলতে পারবো যে না, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে যারা কিনা সকলের মতো হয় না, এবং অবশ্যই নিঃসন্দেহে তুমি আল্লাহর একজন নেক বান্দা। এই জন্যই আমার তোমাকে বেশ ভালো লেগেছে। তারপর থেকে আমি তো তোমার সঙ্গে আছি। আজকে আমার বোন এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমার বোন গোপনে আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসে। সেদিন আমি ওইখানে যাই এবং গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করে আসি। আমার বোন আমাকে বলেছে যে আর কয়েকদিন পরে তুই চলে যেতে পারবি, সেহেতু কষ্ট করে এখানে থাক, এবং যাওয়ার সময় আমাকে কিছু জিনিস দিয়ে গিয়েছে। এই জিনিসগুলো আমি তোমাদের পরিবারের কল্যাণে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলাম। আমার কিছু জামা কাপড়ও দিয়ে গিয়েছে। এর আগে আমার বোনের সঙ্গে দেখা হয়েছিল, তখন আমি বলেছিলাম এগুলো করতে, এই জন্য আজকে ও ওইটা নিয়ে এসেছে। আমি ওর থলিটা দেখলাম, সত্যি ওর বোনের কিছু জামা কাপড় রয়েছে আর ওর বোন এখানে এসেছিল। আমি তখন নূরের চেহারা দিকে তাকিয়ে আছি। আলী কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, কারণ নূরকে সে কষ্ট দিয়ে ফেলেছে। সে তখন নূরকে বলে কি যে, নূর তুমি কান্না করো না, তুমি আমার বেশ ভালো বন্ধু, এটাই আমাদের দুজনের পরিচয়, এবং তুমি আসার পর থেকেই আমার রিজিক বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার রিজিক বাড়িয়ে দিয়েছে। আমি এখন বাজারে গেলে কাজ পাই এবং আগের মতো নেই। আমি সত্যিই বেশ আনন্দিত তোমাকে পেয়ে, এবং খুব খুশি যে তুমি আসার পর থেকে আমার সাংসারিক জীবন এবং সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তুমি আমাদের যে সাহায্যটুকু করেছো ঘর তুলে দেওয়ার, এটা কতজনই বা করে বলো? আর সব থেকে বড় কথা, আল্লাহর দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না, আল্লাহ সকলকে রিজিকের ব্যবস্থা করেই দেয়। সেহেতু তুমি আমাদের বাড়িতে যেহেতু এসেছো, সেই চিন্তা করে আল্লাহ তাআলা কিন্তু আমাদের রিজিক বাড়িয়ে দিয়েছেন, সেহেতু তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি চলো, তুমি আর কোনো সংকোচ বোধ করো না। আর আম্মা বিষয়টা হয়তো জানে না, তিনি জানলে হয়তো ভয় পাবেন অথবা কষ্ট পাবেন, সেহেতু তুমি আম্মাকে বলো না, ঠিক আছে? তারপর আমি এবং নূর ঘরের ভিতরে ফেরত আসলাম। ফেরত আসার পর নূর ঘরের ভিতরে চলে গেল। আলী তার নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আলী শুরুতে বিশ্বাস করতে পারছিল না যে নূর কোনো মানুষ নয়, সে একটা জিন, কিন্তু তাকে তো বিশ্বাস করতেই হবে। এই কয়েকদিন থেকে আলীর সঙ্গে নূরের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে, কিন্তু নূর যে কোনো মানুষ নয়, নূর একটা পরী। শুরুতে যেদিন আলী নূরকে দেখেছিল, দেখে আলীর পছন্দ হয়ে গিয়েছিল নূরকে, এবং এই কয়েকদিন আলী তার সঙ্গে আছে, তাহলে তার তো নূরকে পছন্দ হওয়ারই কথা, তার প্রতি একটা অন্যরকম মায়া চলে আসারই কথা। এই মায়া কিসের মায়া আলী নিজে জানে না। পরের দিন সকালবেলা উঠে আলী তো জানে যে নূর একটা পরী, এবং সে তখন নূরের সঙ্গে বেশ ভালো আচরণ করতে শুরু করলো। তার যতটুকু যা প্রয়োজন সমস্ত বিষয়ে হেল্প করার জন্য আলী সবসময় এগিয়ে থাকতো। এরকম করে একটা বেশ কয়েকদিন দিন কাটলো। হঠাৎ করে একদিন তাদের ওই মহল্লায় ঘূর্ণিঝড় হলো, এবং ঘূর্ণিঝড়ে মহল্লার সকল কিছু একদম ওলটপালট হয়ে গেল, এবং এমন পরিবেশ সৃষ্টি হয়ে গেল যে চারিদিকে ঘরবাড়ি, কারোর ঘর উড়িয়ে নিয়ে গিয়েছে। আলীদের ঘর কিছু হয়নি, কারণ তারা কিছুদিন আগে ঘর ঠিক করেছে খুব টাকা পয়সা খরচ করে, এবং সেটা আলীর মাথায় আছে যে কাজকর্ম করে নূরকে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দিতে হবে, এবং সেটা যদি সে চলে যাওয়ার আগে হয় তাহলে আরও ভালো হয়, কিন্তু সেটা সে করতে পারবে না।
অন্যান্য সকলের আকতি মিনতি দেখে আলীর তখন খুব খারাপ লাগতে শুরু করলো। আর আলীর কাছে যে পরিমাণ টাকা আছে তাতে করে সে হয়তো একজন দুজনের হেল্প করতে পারবে। আলী সেই টাকা দিয়ে সে খাবার কিনে নিয়ে এসে প্রায় আশেপাশের প্রতিবেশী সকলকে খাওয়ালো। নূরের সেটা দেখে খারাপ লাগছিল। নূর তখন বলল, আলী, তুমি এই কাজটা আমার উপর ছেড়ে দাও, আমি এটা করতে পারবো। আমার বোনকে বললে বেশ কিছু খাবারের ব্যবস্থা ওরা করে দিবে, আর এই মহল্লার খাবারের সমস্ত ব্যবস্থা আমি করব, তুমি চিন্তা করো না। আলী তখন বলল, সত্যি তুমি পারবে? নূর বলল, হ্যাঁ, তুমি আমাকে কিছুটা সময় দাও। তারপর নূর সেখানে চলে গেল রাত্রের দিকে। বেশ খানিক্ষণ পর ফিরে আসলো। ফিরে আসার পর দেখলো আলীদের বাড়ির সামনে বেশ কিছু চাউল এবং আটার বস্তা রয়েছে। সেই আটার বস্তা থেকে আলী যখন একটা আটার বস্তা খুললো, দেখলো সত্যি তার ভিতরে আনাজপাতি রয়েছে। আলী তখন প্রায় আশেপাশের মহল্লার সকলের কাছে জিনিসগুলো দিয়ে দিল এবং বলল, তোমরা এই জিনিসগুলো খাও এবং ব্যবহার করো এবং তোমার প্রতিবেশীদেরকে দাও। সকলেই আলীর প্রতি খুশি ছিল, কারণ এই মহল্লার সকলেই মনে করতো আলী বেশ দরিদ্র। কিন্তু আচমকা আলীর ঘরবাড়ি এবং তার পরিস্থিতি পরিবর্তন দেখে সবাই আলীকে হিরো মানতে শুরু করলো। কিন্তু সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র নূরের জন্য। আলী এবং নূরের দিনকাল এরকম বেশ ভালোভাবে কাটছিল। এর মাঝখানে বেশ কয়েকদিন সময় কেটে গেল, কিন্তু আলী সবসময় এই এলাকার মঙ্গল কামনায় এবং সকলের মঙ্গল কামনায় সবসময় উপস্থিত থাকতো। নূরের এই জিনিসটা দেখে তার প্রতি বেশ মায়া জন্মালো এবং তাকে খুব ভালো লাগতো। আলী এরকম করতে করতে শুধুমাত্র দিন গুনছিল, কারণ 1 মাস পূর্ণ হলেই নূর এখান থেকে চলে যাবে এবং তখন আলীর কি হবে সেটাই নূর চিন্তা করতে শুরু করলো। আস্তে আস্তে নূরের শরীরে এক ধরনের নূর ফিরে আসছিল। নূর তখন বলল যে, আলী, আমাকে খুব শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। আমি খুব শীঘ্রই তোমাদেরকে ছেড়ে হয়তো চলে যাব, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়বে। আমি আমার জাদুশক্তি ফিরে পাচ্ছি এবং আমি এই জাদুশক্তি দ্বারা তোমাদের এবং তোমাদের এই মহল্লার উন্নয়ন করে যেতে চাই, সেটা আমি ওয়াদা করছি। প্রায় 25-26 দিন পার হয়ে যাওয়ার পর একদিন রাত্রেবেলা আলী এবং নূর যখন বাইরে বসেছিল, তখন নূর বলল কি যে, আমি একটা পরী হওয়ার সুবাদে তুমি আমার কাছ থেকে অনেক ধরনের সাহায্য চাইতে পারতা, কিন্তু কোনো কিছু চাও না কিসের জন্য তুমি বলো তো? আমি তোমাকে সেই সাহায্যটুকু করতে চাই। আলী তখন বলল, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেগুলো নিয়ে আমি খুশি আছি। সত্যি আমি তোমার কোনো সাহায্য চাই না এবং আমি তোমাকে সাহায্য করতে পেরে বরঞ্চ বেশ আনন্দিত। তুমি যে একটা পরী এই বিষয় সম্পর্কে শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। ও তখন বলল যে, আর কেউ না জানলেই বোধহয় ভালো হবে, কারণ আমি আর 4 দিন পর এখান থেকে চলে যাব। তারপর তোমরা সকলে এখানে থাকবে আর তোমাদের কথা খুব মনে পড়বে আমার। আলী জানে যে নূর এখান থেকে চলে যাবে, কিন্তু আলীর মনে কেমন যেন একটা অন্যরকম দুঃখ তার মন জুড়ে একদম ছেয়েছিল। সবসময় আলী একদম মন খারাপ করে থাকতো। সে যখন কাজে থাকতো, কাজের ফাঁকে ফাঁকে এসে শুধুমাত্র নূরের কথা মনে পড়তো, কারণ পরীটা আসলে খুব মায়াবী। তার দিকে একবার যে তাকাবে সে তার মায়ায় পড়ে যাবে। সেখানে তো আলী তার সঙ্গে প্রায় 1 মাসের মতো থেকেছে এবং একসঙ্গে খেয়েছে, একসঙ্গে ওঠা বসা করেছে। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু আলী যে মনে মনে নূরকে পছন্দ করে সেটা আলী কখনোই হয়তো নূরকে জানাতে পারবে না, কারণ নূর তার নিজের দেশে যাওয়ার জন্য হয়তো মনে মনে চাবে, আলীকে তো সে চাবে না। এরকম করে প্রায় আরো 3 দিন কেটে গেল, আর 1 দিন মাত্র। তারপর নূর তার সম্পূর্ণ শক্তি ফিরে পাবে এবং এখান থেকে সে চলে যাবে। সেদিন সন্ধ্যার দিকে আলীর ভীষণ মন খারাপ ছিল, কারণ আজকে এসে বাড়িতে ফিরবে না। বাড়িতে ফিরবে না এই কারণেই, কারণ বাড়িতে ফেরার পর যদি সে নূরকে না দেখতে পায় তাহলে সে ভীষণ কষ্ট পাবে, আর যদি নূরকে দেখতেও পায় তাকে বিদায় বলে হয়তো সে চলে যাবে। আলী প্রায় মধ্যরাত পর্যন্ত বাড়িতে ফিরল না। নূর আলীর কাছে আসলো, এসে বলল কি যে, আলী, তুমি এখানে এই শুনশান জায়গায় একা কেন বসে আছো? আলী যখন নূরের দিকে তাকালো তখন দেখলো পরী মেয়েটার পুরো শরীর জুড়ে একদম অলৌকিক আলো জ্বলছিল। তার মানে সে সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছে। তার শরীরে এরকম আলো সে এর আগে দেখেনি। আগে একদম কম আলো ছিল, কিন্তু এবার যেন তার শরীরে এক ধরনের অন্যরকম আলো জ্বলছিল। আলী নূরের দিকে তাকিয়ে সত্যি চমকে গেল, কারণ এতদিন তার যে সৌন্দর্য ছিল তার থেকে কয়েক গুণ বেশি সৌন্দর্য তার চেহারায় ফুটে উঠেছে। তার শরীরে আলো জ্বলছে, তার নীল চোখগুলো জ্বলজ্বল করছে এবং সে সম্পূর্ণরূপে তার শক্তিতে ফিরে এসেছে। আলী সেটা বুঝতে পারছে। সে তখন আলীকে বলল, আলী, আমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি আমাকে বিদায় দাও। আমি এখান থেকে না গেলে হয়তো আর যেতে পারবো না, আমাকে ফিরে যেতে হবে। আর আমার সর্দারকে বলতে হবে যে না, সত্যি সত্যি একজন মানুষ আছে যে কিনা ভালো এবং যে আমাকে আশ্রয় দিয়েছিল এবং যার সঙ্গে আমি থেকেছি। আলীর চোখের কোণে তখন একটু জল ছিল, কিন্তু সেটা নূরকে সে বুঝতে দিল না। নূর তখন তাকে বলল কি যে, ঠিক আছে আলী, আমি আসি। আমি আবার হয়তো কোনোদিন তোমার কাছে আসবো এবং তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না।
আমি আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমি বলেছি যে আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি এবং আম্মা বলেছে যে আলী আসা পর্যন্ত অপেক্ষা করো। আমি তাকে বলেছি আমি আলীর সঙ্গে দেখা করে তারপরে যাব। তারপর আলীর চোখের সামনে থেকে নূর গায়েব হয়ে গেল। আলী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বেশ খানিকক্ষণ সেখানে থমকে বসে রইল। তারপর তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো, কারণ নূর হয়তো আর কোনোদিন তার কাছে ফিরে আসবে না। নূর যে একটা পরী সেটা সে খুব ভালোভাবে জানে। নূর চলে গিয়েছে তার জগতে, যেখানে সে থাকে। কিন্তু আলীর মনে নূরের প্রতি যে ভালোবাসাটা, সেটা কোনোদিন হয়তো আলী কাউকে বুঝতে দেবে না, এমনকি নূরকেও না। আলী নূরকে খুব বেশি ভালোবাসে। ওই দিন রাত্রেবেলা আলী অনেক গভীর রাত্রে নূরকে ফেরত দিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আলী তাদের বাড়িটা দেখে সত্যি চমকে গেল। মহল্লাবাসী আলীকে কেমন চোখে যেন দেখত। তারা সকলে জানতো আলীর কাছে নিশ্চয়ই কোনো অন্যরকম শক্তি আছে, তা না হলে সে মুহূর্তের ভিতরে এরকম উন্নতি কিভাবে করলো। কিন্তু আলী যখন তার বাড়ির সামনে গেল তখনই সে চমকে গেল, কারণ এটা দেখার জন্য আলী মোটেই প্রস্তুত ছিল না। সকালবেলা সে যখন ঘর থেকে বেরিয়েছিল তখন তার বাড়িটা ছিল কাঁচা এবং জীর্ণ শীর্ণ, কিন্তু সে যখন রাত্রেবেলা সে বাড়িতে গেল তখন প্রায় ফজরের আজান হয়ে গিয়েছে। আলী তার বাড়ির গেট দেখে চিনতে পারছিল না, কারণ বাড়িটা একদম পাকা দালান হয়ে গিয়েছিল। ফজরের আজান দিল, আলী তার বাড়ির ভিতরে ঢুকলো। ফজরের আজান দেওয়ার সঙ্গে আলীর মা ঘর থেকে বেরিয়ে আসলো। আলীর মা যেখানে শুয়েছিল সে সেখানে শুয়ে আছে। ঘুম থেকে উঠে আলীর মা বাড়িটা দেখে চিনতে পারছে না। আলীর মা তখন বলল, কি রে বাবা, এটা কার বাড়ি আর আমরা এখানে কিসের জন্য? আলী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আলী তখন তার মাকে বলল, আমি তো বুঝতে পারছি না মা। সকালবেলা গ্রামবাসী সকলে দেখে আসলে অবাক হয়ে গেল যে আলীর বাড়ি রাতারাতি এরকম হয়ে গেল কিভাবে। আলী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আজকে রাত্রেবেলায় নূর তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার বাড়িটা এরকম পাকা দালান হয়ে গেল কিভাবে সেটা বিশ্বাস করতে পারছে না। সকলে আলীকে জিজ্ঞেস করতে লাগলো। আলী তখন বলল কি যে আমি জানি না এমনটা কেমন হয়েছে। গ্রামবাসীর সকল তখন আলীকে বলতে শুরু করলো, কয়েকদিন ধরে তোমার জন্য কি হয়েছে? তুমি এরকম উন্নতি করেছো, কেন করেছো, কিভাবে হয়েছে? আমাদের সকলকে হেল্প করেছো। তারপর গ্রামের কিছু লোক বলতে শুরু করলো, আলী কিভাবে কি করেছে সে বিষয়ে আমরা জানি না, তবে আলীর কাছে নিশ্চয়ই অলৌকিক কোনো কিছু আছে এবং নিশ্চয়ই সেই তাকে হেল্প করেছে, সাহায্য করেছে। সকলে অবাক হয়ে গেল এবং আলীকে এক ধরনের অন্যরকম অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে শুরু করলো। আর গ্রামবাসী যেহেতু সকলে গ্রামবাসীকে হেল্প করেছিল, সেহেতু আলীকে তারা কেউ কিছু বলল না এবং সেরকমভাবে আলীর দিনকাল চলতে শুরু করলো। এর পরের দিন থেকে আলী সেরকমভাবে কাজ করতে শুরু করলো, কিন্তু তার সবসময় মনে পড়তো নূরের কথা। নূর তার কাছে কি আর কোনোদিন ফিরে আসবে? এরকম করে প্রায় বছরখানেক সময় মাঝখানে কেটে গেল। আলী প্রায় নূরের কথা ভুলেই বসতে চলেছে। আলী তখন বেশ ভালো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, কারণ আলী আয় রোজগার এবং ইনকাম করে বেশ ভালো টাকা ইনকাম করেছে এবং আলীকে সকলেই হেল্প করত। মোটামুটি বেশ ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বেশ ভালো একটা পজিশনে আলী পৌঁছে গিয়েছে ততদিনে। হঠাৎ করে একদিন সে মনে মনে ভাবল যে নূরের একটা জিনিস রয়েছিল মহাজনের কাছে, 1 বছর এখন পর্যন্ত পূর্ণ হয়নি, সেই জিনিসটাকে ফেরত নিয়ে আসতে হবে, কারণ নূরের একমাত্র স্মৃতি ওই একটা জিনিসই রয়েছে, নূরের সেই গলার চেনটা, সেটা যেভাবেই হোক ফেরত নিয়ে আসতে হবে। সে মহাজনের কাছে গেল এবং নগদ টাকা এবং যা অতিরিক্ত হয় সে টাকা দিয়ে সে তার কাছ থেকে ফেরত নিয়ে আসলো সেই জিনিসটা। সে যখন সেটা হাতে নিয়ে বসেছিল তার বাড়ির ছাদের উপর, বাড়ির ছাদটা আসলেই আলীকে তার নূরের কথা মনে করিয়ে দেয়। প্রায় দিনই আলী নূরের কথা মনে করে ছাদের উপর গিয়ে বসে থাকে। সেদিন সেই চেনটা হাতে নিয়ে সে আর নূরের জন্য অপেক্ষা করছিল, সেই পরী মেয়েটা। কিন্তু আলী কেন যেন তার কথা মন থেকে কোনোভাবে সরাতেই পারে না, সবসময় তার কথা মনে পড়ে। আলী এই 1 বছরে অনেক উন্নতি করেছে এবং উন্নতির ছোঁয়া এতখানি ছিল যে সে তার গরিবী জীবন থেকে ভালো জীবনে ফিরে এসেছে। যেদিন থেকে তার নূর জীবন এসেছিল সেদিন থেকেই তার নূরের কারণে সে অনেকটা উন্নতি করেছে এবং তার জীবনে একটু একটু করে গরিবীর সমস্ত ছাপ কেটে যেতে শুরু করেছে। আলী সেদিনকে তার ছাদের উপর বসে কান্না করছিল সেই চেনটা হাতে নিয়ে। আচমকা সে যখন উঠতে যাবে তখনই একটা অন্যরকম সুবাস আলীর নাককে যেন ঝলসে দিচ্ছিল, কারণ সুবাসটা ছিল অনেক মায়াবী এবং খুবই মিষ্টি একটা সুবাস। আলীর বাতাসে চারিদিকে সুবাসটা পাচ্ছিল। আচমকা সে যখন সিঁড়ি বেয়ে নিচে আসতে যাবে, সিঁড়িতে নামতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজন তাকে ডাক দিল, আলী। আলীর কানকে যেন সে বিশ্বাস করতে পারছিল না। সে পেছন দিকে তাকিয়ে দেখলো ছাদের কোণায় দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ জল করছে, তার শরীরও জল করছে। আলী যখন সেই মেয়েটার দিকে তাকালো সে দেখতে পেল এটা আর কেউ নয়, এটা তারই নূর এবং নূর তার কাছে ফিরে এসেছে। এটা দেখার পর আলী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আলী তখন সেদিকে এগিয়ে গেল। নূর তখন আলীর কাছাকাছি আসলো
এসে বলল কি যে, তুমি কেমন আছো আলী? তাই বলে কোনো কথা না বলে সে নূরকে জড়িয়ে ধরল। সে তখন বলল যে, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমি সেটা জানি। আমি বেশ কয়েকদিন দেখেছি তুমি আমার কথা স্মরণ করে কান্না করো, আর আজকে আমার সেই গলার চেনটা তুমি ফেরত নিয়ে এসেছ। আমি এই কয়েকদিন তোমাকে দেখছিলাম এবং ভাবছিলাম যে সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো কিনা। এখন দেখছি তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, এবং আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এখানে থাকতে, তা আমি তোমাকে কখনো বলতে পারিনি আলী। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আলীর যেন খুশির ঠিকানা ছিল না। সে পকেট থেকে নূরের সেই গলার চেনটা বের করে তার গলায় পরিয়ে দিল এবং সে বলল, তোমার কাছে অনেক প্রশ্ন আছে আমার কাছে, তুমি বসো তো এখানে। আলী তখন নূরকে জিজ্ঞেস করলো, তুমি আবার আমার কাছে ফিরে আসলে তোমার এলাকাবাসী অথবা তোমার জিনের সর্দার তখন কিছু বলবে না? তখন নূর বলল, আমি সমস্ত কিছু ছেড়ে ছেড়ে চলে এসেছি তোমার কাছে। আমি জানি যে ওই অঞ্চলে থাকলে হয়তো আমি কোনো দিনই তোমার কাছে আসতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের সর্দার কোনোভাবে মানতে চান না যে একজন মানুষ তোমার মতো হতে পারে বা তোমার মতো ভালো হতে পারে। এজন্য মূলত আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমাকে আমি ভালোবাসি আলী, এই জন্য। আলী তখন জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে তুমি সেদিনকে চলে গেলে, আর আমাকে এই বাড়িটা তুমি কেন বানিয়ে দিয়ে গেলে? নূর তখন বলল যে, আমি বললাম না, আমার ক্ষমতা আসা মাত্রই আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব যেখানটায় গেলে তুমি অনেকটা সুখী থাকবে। আমি সেদিন থেকে চেষ্টা করেছি। ক্ষমতা আসার পর আমাদের ওইখানকার জিন দ্বারা তোমার এই বাড়িটা আমি রাতারাতি পাকা দালান বানিয়ে দিয়েছি, আর তোমাকে তোমার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে আমি সাহায্য করেছি ওইখানে বসেই, যাতে করে তুমি নতুন জীবন পাও। আমি ওখানে থেকে তোমাকে সবসময় অবজার্ভ করতাম আর দেখতাম তুমি আমাকে মনে করে কিভাবে কান্না করো, কিন্তু আমি এতদিন আসতে পারিনি। আমি যখন এখান থেকে এখানে ফিরে যাই, আমার সর্দারের কাছে যাওয়ার পর বলি কি যে এরকম একজন লোক ছিল যেখানে আমাকে আশ্রয় দিয়েছে। সর্দার তখন আমাকে বলেছে, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি সেখানে তো গিয়েছো, কিন্তু সেখানের মায়া ত্যাগ করে আসতে পারোনি। তোমার কাছে অপশন এখন দুইটা। তুমি যদি সত্যি আমাদের এখানে থাকতে চাও তাহলে আমাদের এখানে থাকতে হবে। আমি জানি ওই ছেলেটার প্রেমে তুমি পড়ে গিয়েছো এবং ওই ছেলেটার মায়া কাটিয়ে তুমি কোনোদিন এখানে আসতে পারবে না। সেহেতু তুমি এখান থেকে চলে যাবা, আর না হলে এখানে থাকবা। আমি তখন ভাবলাম যে তোমাকে আগে আমি আমার জাদুশক্তি দ্বারা স্টাবলিশড করে নিই, এবং সেটা করা মাত্রই আমি এখানে চলে আসবো। কারণ তুমি হচ্ছে কি যেভাবে জীবনযাপন করেছো, আমি চাইনি তুমি সেরকমভাবে জীবনযাপন করো। তুমি স্বাবলম্বী হও এবং টাকা পয়সা হোক তোমার। আমি ভেবেছিলাম যে তোমাকে বড়লোক করে দিয়ে হয়তো তোমার কাছে আমি আর ফিরে আসবো না, কিন্তু তোমার দুঃখ কষ্ট এবং প্রত্যেক দিনের কান্না তোমার কাছে আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। সত্যি আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি আলী, এবং আমি তোমাকে ভালোবাসি। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না। আলী তখন বলল, তোমার শক্তি চলে যাবে না? ও তখন বলল, আমার শক্তি দিয়ে আমি কি করবো? আমি তোমাকে চাই এবং মনে প্রাণে তোমাকে ভালোবেসেছি এবং তোমার সঙ্গেই সারা জীবন থাকতে চাই আমি। আলী এই কথা শুনে তখন নূরকে জড়িয়ে ধরলো, বলল কি যে, তুমি আমার জন্য তোমার শক্তি বিসর্জন দিবে? নূর বলল কি যে, হ্যাঁ আমি দিতে রাজি আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই বলে নূর আলীকে শক্ত করে জড়িয়ে ধরলো। নূর আলীকে কোনোভাবে ছাড়ছে না। আলী তখন নূরকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আলী বলল, সত্যি তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে এবং আল্লাহর প্রেরণকৃত এক অন্যরকম হেদায়েত তুমি আমাকে দান করেছো আল্লাহ, এবং আমি সেদিনের পর থেকে আমার রিজিক আল্লাহর হাতে তুলে দিয়েছিলাম এবং তোমাকে আল্লাহ খুদ আমাকে পাইয়ে দিয়েছে, এবং আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। সেদিনের পর থেকে আলীর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরীটা তার জীবনে সারা জীবনের জন্য চলে আসে এবং তার সঙ্গে থাকতে শুরু করে। সেই দুর্গটি পাকিস্তানের সেই শহরে এখন অবস্থিত আছে, এবং এই ঘটনাটি আজকে থেকে অনেক বছর আগের। আলী এবং নূর সেখানে থাকে কিনা জানে না কেউ, তবে সেই বাড়িটা এখনো রহস্যময় হয়ে আলী এবং নূরের ভালোবাসা স্বরূপ সেখানে দাঁড়িয়ে আছে। আলী এবং নূর কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। আলী এবং নূর তার আলীর মা মারা যাওয়ার পর থেকেই এই বাড়িটা সবসময় শুনশান এবং বিরান থাকে। অনেকেই সেখানে ঘুরতে যায় এবং দেখতে যায়, এবং এটা পাকিস্তানের সেই ছেলেটার সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা, যা কিনা তার জীবন এবং তার জমিরকে বদলে দিয়েছিল। এবং তার এলাকার সকলে জানে যে আলী একটা জিনকে বিয়ে করেছে এবং সে জিনের সঙ্গে থাকে কোথাও একটা, এখানে মাঝে মধ্যে আসে। আলীদের সেই বাড়িতে মাঝে মধ্যে রাত্রেবেলা আলো জ্বলতে দেখা যায়। তার মানে আলী এবং তার পরিবার নিশ্চয়ই এখানে মাঝে মধ্যে ফিরে আসে। তারপর কি হয়েছে কেউ বলতে পারে না। এই ঘটনাটি আলীর এক বন্ধু আলীর কাছ থেকে শুনেছিল, এবং এই পর্যন্তই তার জীবনের ঘটনা সকলে জানতে পেরেছে। প্রিয় দর্শক, আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ কন্টেন্টে আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম।